ঈদ মোবারক। ভিন্ন ধাঁচে ভিন্ন সাজে আজকের স্টার প্লে, কিন্তু ধাঁচ আর সাজ পরিবর্তিত হলেও প্রতিটা ম্যাচের প্রতিটা মুহূর্তের উল্লাস, নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা থাকবে অপরিবর্তিত। আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ নিয়ে আমাদের স্টার প্লে। খেলা যেমন, খবরটাও থাকে ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। ঈদ আনন্দে মাতলেন দেশের ক্রিকেটাররা, ভক্তদের উদ্দেশ্যে ছড়িয়ে দিলেন শান্তির বার্তা। দেশের 3 ফুটবল দলের ঈদ কাটছে ভিন্ন 3 দেশে। যাত্রাপথে ঈদ করলেন জামাল জায়ানরা। পাকিস্তানের পর নিউজিল্যান্ডের সাথেও সিরিজ বাগাতে চায় টাইগাররা। আশরাফুল বলছেন টপ অর্ডারই হবে তুরুপের তাস। ঈদের চাঁদ উঠলেই বদলে যায় চারপাশের আবহ। ব্যস্ততার শহর থেমে যায় আনন্দের স্পর্শে। এই খুশির দিনে মাঠের লড়াই ভুলে দেশের ক্রিকেটাররাও মেতে ওঠেন ভালোবাসা আর শুভেচ্ছা বিনিময়ে। এবারও ভক্তদের উদ্দেশ্যে তারা ছড়িয়ে দিচ্ছেন শান্তি, সুখ আর প্রার্থনার বার্তা। চাঁদের কোমল আলোয় ভেসে ওঠে এক টুকরো আনন্দের পৃথিবী। নগর জুড়ে ব্যস্ততা থেমে যায়, হৃদয়ে বাজে খুশির সুর। 1 মাসের সিয়াম সাধনার পর প্রতীক্ষিত উৎসব ঈদ, আর এই উৎসব ঘন মুহূর্তে মাঠের তারকারাও ছড়িয়ে দিচ্ছেন ভালোবাসা, প্রার্থনা আর শুভেচ্ছার উষ্ণ বার্তা। পরিবার নিয়ে প্রবাসে সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও দেশে ফেরার, লাল সবুজের জার্সিতে ফেরার জল্পনা কল্পনা চলছেই। তার আগে পরিবারের সাথেই ঈদ কাটাচ্ছেন। ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা, প্রার্থনা এই বিশেষ দিনটা হয়ে উঠুক আরও বিশেষ। সাবেক কাপ্তান মাশরাফি বিন মুর্তজা বহুদিন জনসম্মুখে আসেন না, তবুও ঈদ শুভেচ্ছা জানাতে ভোলেননি। শুধু শুভেচ্ছাই নয়, হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ, এমনটাই প্রত্যাশা মাহমুদুল্লাহ রিয়াদের। নারীর টানে বাড়ি ফেরা। শরীফুল ইসলাম খুঁজে নিচ্ছেন জীবনের সহজ সুখ প্রকৃতির ছোঁয়ায়। আবার আকবর আলীর প্রার্থনা, মহান আল্লাহ যেন ইবাদত কবুল করেন সবার, শান্তি, আনন্দ আর জীবনের জয়, এমন কামনাতেই ঈদ বার্তা নাহিদ রানার। পরিবারের সুখ, শান্তি আর আশীর্বাদ থাকছে অনেকের শুভেচ্ছায়। এই যেমন স্ত্রীকে সাথে নিয়ে হাসান মাহমুদের ঈদ উদযাপন। পবিত্র মক্কা নগরীতেই মেহেদী হাসান মিরাজ প্রার্থনায় মগ্ন। দোয়া করছেন আল্লাহ যেন সিয়াম, নামাজ আর সকলের ইবাদত কবুল করেন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ভালোবাসায়, জীবনে আসুক নতুন প্রেরণা, এটাই কামনা ইবাদত হোসেনের। ভালোবাসা, দোয়া আর সুস্থতা কামনায় ভক্তদের পাশে থাকছেন মমিনুল, নাসুম, খালেদ, সাইফ, আফিফরা। শুভেচ্ছার এই স্রোতে যোগ দিচ্ছেন আরো অনেকেই। মাঠে তারা যোদ্ধা, কিন্তু ঈদের দিনে তারা সবার মতোই ভালোবাসার মানুষ। ক্রিকেটারদের এই শুভেচ্ছা যেন ছড়িয়ে পড়ে প্রতিটি ঘরে। সবাইকে ঈদ মোবারক। তানজিম ঐশী, স্টার নিউজ। পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন ক্রীড়াঙ্গনের মানুষেরা। নিজ নিজ এলাকায় ঈদের নামাজ শেষে আনন্দ ভাগাভাগি করে নেয়ার বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক থেকে শুরু করে ক্রিকেটার মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, নাহিদ রানা সহ অনেকে। ঈদ নিয়ে আসে আনন্দের বার্তা, ভেদাভেদ ভুলে যাওয়ার বার্তা নিয়ে আসে ঈদ। ধনী গরিব সবাই এক কাতারে দাঁড়ানোর নাম ঈদ, বুকের সাথে বুক মেলানোর নাম ঈদ। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় আনন্দের উপলক্ষ এই ঈদ। এমন খুশির দিনে নিজ এলাকায় আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ক্রীড়াঙ্গনের মানুষরা। বাবা ও সন্তানকে সাথে নিয়ে ঈদের নামাজ আদায় শেষে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার বার্তা দিয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। সবাইকে প্রথমেই জানাই ঈদ মোবারক। ঈদ উল ফিতরের সবাই আনন্দ নিজেদের পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেবেন এবং আত্মীয় স্বজন এবং গরিব মানুষ যারা আছে সবার সাথে ভাগাভাগি করে নেবেন। আর আমি আশা করি আল্লাহ পাক আমাদের রমজানের যে
দোয়া, আমাদের রমজানের যে ইবাদত সেগুলো সব কবুল করবেন। আর যেটা বললেন ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়াতে আমি আসলে জেদ্দাতে যখন আটকে পড়েছিলাম আসলে খুবই টেনশনে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সেটা আসতে পেরেছি। প্রায় 1.5 দিনের মতো ছিলাম আমি ওখানে। মিরপুরে নিজ এলাকায় ঈদের নামাজ শেষে সাধারণ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বার্তা দিয়েছেন ক্রীড়াঙ্গনের মানুষের জন্য। ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়াবিদ, ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়া সংগঠক যারা রয়েছে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং এই পবিত্র ঈদের দিনে আমরা সবাই যাতে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নিই। গ্রামে আত্মীয় স্বজন বন্ধুদের সাথে ঈদের মজাই আলাদা, এমন বার্তায় দিয়েছেন ক্রিকেটার তাইজুল ইসলাম ও নাহিদ রানা। আলহামদুলিল্লাহ, বাসায় ঈদটা সবসময় স্পেশাল হয় এবং এই ঈদটা তার ব্যতিক্রম না। এই ঈদটা অনেক স্পেশাল ছিল এবং ছোটবেলা যারা বন্ধু ছিল তাদের সাথে ঈদ উদযাপন করাটাই অনেক আনন্দের। তো বছরে 2বার করে যখন আসি সবার সাথে দেখা হয়, আসলে এটা একটা আনন্দ, মানে অনেক আনন্দের বিষয়। ফ্যামিলির সাথে ঈদ করা বলেন বা এলাকার যারা আমাদের জনগণ আছে, এলাকার মানুষজন আছে, সবার সাথে মিলেমিশে ঈদ করাটা এটা একটা আলাদা মানে মনের প্রশান্তি। মহিমান্বিত ও আনন্দের এই দিনটি নিজ পরিবারের সাথে কাটাচ্ছেন ক্রীড়াঙ্গনের মানুষরা। আবার অনেকেই আছেন দেশের বাইরে, সেখান থেকেই জানাচ্ছেন ঈদের বার্তা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। দেশের ফুটবলের 3 দলের ঈদ কাটছে ভিন্ন 3 দেশে। শুক্রবার ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছেড়েছিল জাতীয় ফুটবল দল। ঈদের দিন সকালে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপে গেছে অনূর্ধ্ব-20 পুরুষ দল। একই সময় অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলার মেয়েরাও। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। এশিয়ান কাপ বাছাই খেলতে চাঁদ রাতে দেশ ছেড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঈদের দিন সকালে সারা দেশের মানুষ যখন নামাজে ব্যস্ত, তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছে অনূর্ধ্ব-20 নারী ও পুরুষ দল। সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ছেলেরা উড়াল দিয়েছে মালদ্বীপের উদ্দেশ্যে, আর মেয়েরা গেছে থাইল্যান্ড। মিশনটা অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ। অনূর্ধ্ব-20 পুরুষ দলের উপর এবার বাড়তি নজর ফুটবল ফ্যানদের, কারণ এই টুর্নামেন্ট দিয়ে বাংলার ফুটবলে অভিষেক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী 2 ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভানের, যাদের সুযোগ হয়েছিল জাতীয় দলের সঙ্গে হোটেল শেয়ার করার। সমিত জামালদের সাথে একই হোটেলে থাকার উপকারিতাও পেয়েছেন তারা। সমিত ভাইরা তো 8টার পরে মনে হয় চলে গেছে ন্যাশনাল টিম, আমাদের সাথে দেখা হয়েছে। সবাই আমরা একসাথে লবিতে অনেক আড্ডা দিছি, রুমে অনেক আড্ডা দিছি এবং আড্ডার মাঝখানে আমরা ফোকাস দিছি আমরা কালকে যাব কিভাবে, কি করব না করব, এগুলো নিয়ে অনেকগুলো মজাই হয়েছে আমার। আমি কালকেও বলছি, আজকে বলতেছি, ঈদটাকে আপাতত আমরা বাইরে রাখতেছি। আমাদের ফোকাস এখন কিভাবে শিরোপা জেতা। সো আমরা শিরোপাটা দেশে এসে ওটাই আমাদের ঈদ হিসাবে আমরা উদযাপন করতে চাই। হ্যাভিয়ারের কথা যদি বলি, উনি অনেক দুর্দান্ত কোচ। আমাদের সাথে যখনই ওনার দেখা হয়েছে উনি অনেক মোটিভেট করছে, সবার সাথে পরিচিত হয়েছে। উনি যখন ট্রেনিং থেকে আসছে, আমরা যখন লবিতে ছিলাম, সব সময় সবার সাথে কথা বলছে, সবার সাথে হাত মিলেছে। ওনারাও আমাদের অল দ্য বেস্ট জানাইছে যেন আমরা শিরোপাটা দেশে আনতে পারি। জাতীয় দলের পর এবার বয়সভিত্তিক নারী দল প্রথমবারের মতো খেলবে এফসি এশিয়ান কাপ। অনূর্ধ্ব-20 পর্যায়ে অংশ নিতে থাইল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই টুর্নামেন্ট শুরুর 1 সপ্তাহ আগে দেশ ছেড়েছেন আফিদা সাগরিকারা। 1 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আসরের এ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপের বাকি 3 দল শক্তিশালী চীন, ভিয়েতনাম ও স্বাগতিক থাইল্যান্ড। ঈদের দিন পরিবার ছেড়ে খেলতে যাওয়া কষ্টের হলেও ভালো কিছু করার আশা বাংলার মেয়েদের। আমার লাইফে দ্বিতীয়বার। বিকেএসপিতে যখন ছিলাম তখন একদিন হচ্ছে ঈদের দিন রাতে গিয়েছিলাম ইন্ডিয়াতে সুব্রত কাপ খেলার জন্য, আর আজকে হচ্ছে এশিয়ান কাপ খেলতে যাচ্ছি ঈদের দিন সকালেই। তো এটা দেশের জন্য ত্যাগ করতেছি, ফুটবলের জন্য ত্যাগ করতেছি, ভালোই লাগে। ফ্যামিলির জন্য কষ্ট হয়, তারপরেও মানিয়ে নিতে হয়। যেহেতু আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম, তো চায়নার সাথে তো আমরা খেলেছি, আমাদের অভিজ্ঞতাটা আছে যথেষ্ট। তো যেহেতু ওই টিমেরই হচ্ছে 11 জন আমরা এই টিমে আছি, তো তাদের এক্সপিরিয়েন্সও হয়েছে ওখানে গিয়ে, তো এই এক্সপিরিয়েন্সটাই আমরা কাজে লাগানোর চেষ্টা করবো এই টুর্নামেন্টে। মূল পর্বের আগে 2টি ফ্রেন্ডলি ম্যাচও খেলবে পিটার বাটলারের শিষ্যরা। 25 ও 27 মার্চ বাংলার মেয়েদের প্রতিপক্ষ জর্ডান ও ভারত। এদিকে এরই মধ্যে ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভ্রমণের কারণে বাংলাদেশ ও ভিয়েতনাম কোথাও ঈদের দিন পায়নি জামাল ভুইয়ারা। চাঁদ রাতে দেশ ছেড়েছিল হাবিয়ার কাবরেরার দল, সেদিনই ছিল ভিয়েতনামে ঈদ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।
দীর্ঘ ভ্রমণ শেষে চায়না হয়ে ভিয়েতনাম পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ক্লান্তি কাটাতে অনুশীলন না করে আজ রিকভারি সেশন করেছেন জামাল সুমিত্রা। দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, কাল থেকে শুরু হবে মাঠের অনুশীলন। গতকালকে জার্নি করেছি, গতকাল রাতের থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যে জার্নিটা হলো, আসলে ট্রাভেল করেছি আমরা যতক্ষণ, তার চেয়ে বেশি আমরা ট্রানজিটে ছিলাম এবং আসা যাওয়া সবকিছু মিলে এখানে আমাদের যে সময়টা ব্যয় হয়েছে এটা অনেক ক্লান্তিময়। তো যাই হোক, সবকিছু মিলিয়ে যেহেতু এখানে আসছি আমরা, এখানে এখন মাত্র পৌঁছালাম আমাদের গ্র্যান্ড হোটেলে উঠলাম। আমরা উঠে জাস্ট লাঞ্চ করে এখন প্লেয়াররা সবাই রুমে চলে গেছে। যেহেতু রাত জায়গাটা প্রতিটা মানুষের জন্যই একটা কষ্টকর ব্যাপার, সেখানে প্লেয়াররা এই রাত জেগে থাকাটা তাদের জন্য খুবই কষ্টকর হয়েছে। তো আমার মনে হয় যে আজকে টোটাল দিনটা আমরা যেভাবে যদি রিকভারি করে নিতে পারি, তাহলে আমরা পূর্ণদমে কালকে থেকে ট্রেনিং শুরু করতে পারবো। পাকিস্তানের পর নিউজিল্যান্ডকেও সিরিজ হারাতে চায় বাংলাদেশ। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আশাবাদী টপ অর্ডার নিয়ে। বিশ্বাস, লিটন শান্তরা ফর্মে ফিরবেন দ্রুতই। তবে দীর্ঘদিন ওয়ানডে না খেলার প্রভাব যে দলের পারফরমেন্সে পড়ছে তা অস্বীকার করেননি তিনিও। পাশাপাশি কোচিং নিয়ে আক্ষেপ আছে অ্যাশের। আরও জানাচ্ছেন মাহবুব রিমন। 25-এ ওয়েস্ট ইন্ডিজ, 26-এ পাকিস্তান, ব্যাক টু ব্যাক দুটো ওয়ানডে সিরিজ জয়। তবুও এই ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স আপ টু দ্য মার্ক নয়। তার উপর সুতোয় ঝুলছে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ। এর আগে টেস্ট সিরিজ করলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই টাইগার ডাগআউটে কোচ হিসেবে ওয়ানডেতে অভিষেক হয়েছে মোহাম্মদ আশরাফুলের। দ্বিতীয় ওয়ানডের ব্যাটিং ব্যর্থতা বাদ দিলে দলের পারফরমেন্সে দারুণ খুশি তিনি। সিরিজ জিততে চান ব্ল্যাক ক্যাপদের বিপক্ষেও। হোম সিরিজ আমরা খেলবো, এভরি গেম যদি আমরা জিততে পারি তখন কিন্তু আমাদের স্ট্রেট ওয়ে আমরা খেলতে পারবো 2027 ওয়ার্ল্ড কাপে। ন্যাশনাল টিমে তো একটা সিরিজে কাজ করলাম, এর মাঝে বিপিএল হলো, বিসিএল হলো, অদম্য কাপটা হলো, এগুলাতে কাজ করলাম এবং খুবই এনজয় করছি। কারণ যেহেতু খেলার পরে আমার এই পেশাটাতেই আমার আসার ইচ্ছা ছিল। তারপরও প্রিয় এই ফরম্যাটে ঠিক ধাতস্থ হতে পারছে কি টাইগাররা? আশরাফুলের উত্তর না। অবশ্য ব্যাখ্যা করলেন এর কারণও। আমাদের ফেভারিট ফরম্যাট ওয়ানডে, আমরা এই খেলাটা একটু কম খেলছি। লাস্ট 4 বছর যদি আপনি খেয়াল করে থাকেন যে কোভিডের পরে যে কোনো টুর্নামেন্ট হলেই কিন্তু আমরা T20 টুর্নামেন্ট করে থাকি। তো আর আগে আমরা যখন খেলতাম একটা সিরিজের মাঝখানে কিন্তু একটা টেস্ট সিরিজের পরে একটা গ্যাপ থাকতো, একটা প্র্যাকটিস ম্যাচ খেলার অপরচুনিটি থাকতো। এখন কিন্তু এত টাইট শিডিউল হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু এই খেলাটা হয় না। কোচিং ক্যারিয়ারের শুরুতেই বাস্তবতা টের পেয়েছেন আশরাফুল। ঘরোয়া পর্যায়ে কোচদের সুযোগ সুবিধা নিয়েও ছড়ল আক্ষেপ। ফার্স্ট ক্লাস ক্রিকেটে যদি ভালো মানের কোচ এবং সুযোগ সুবিধাটা বাড়ায় দেয় সবাইকে, বিশেষ করে কোচিং স্টাফ যারা থাকেন তাদের যদি নজরটা দেয়, তাহলে আমার মনে হয় যে ভালো ভালো মানের কোচরা কাজ করবেন এখানে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য 28 মার্চ থেকে শুরু হওয়ার কথা টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। অবশ্য এর আগেই শুরু হয়ে যাবে ঐচ্ছিক অনুশীলন। এপ্রিলের শুরুতে ফিরবেন বিদেশি কোচিং স্টাফরা। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। ফুটবলের ইউরোর মতো ক্রিকেটেও দেখা মিলবে একটা ইউরোপীয় টুর্নামেন্টের। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের মতো দেশগুলো এক হয়ে মাতবে ক্রিকেট যুদ্ধে। 2027 সালের গ্রীষ্মেই ইউরো নেশনস কাপ নামে একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনেসি। এশিয়া কাপের আদলেই হতে পারে এই আসর। T20 ফরম্যাটের এই টুর্নামেন্ট নিয়ে দ্রুতই আসতে পারে সিদ্ধান্ত। বিস্তারিত তৌহিদুল ইসলামের রিপোর্টে। ফুটবলের ইউরো যেমন মাঠ কাঁপিয়ে দেয় পুরো বিশ্বকে এক সূত্রে বাঁধে, ক্রিকেটেও ঠিক তেমনই একটা মহাদেশীয় উৎসবের স্বপ্ন এখন আর শুধু কল্পনা নয়। ইউরোপের ক্রিকেট প্রেমীরা এবার সত্যি একটা নতুন যুগের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনেইসি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উঠে পড়ে লেগেছেন। তিনি ঘোষণা করেছেন আগামী 2027 সালের গ্রীষ্মেই ইউরো নেশনস কাপ নামে একটি টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে। এশিয়া কাপের আদলে গড়ে উঠবে এই প্রতিযোগিতা। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইতালির মতো ইউরোপের ক্রিকেট দেশগুলো লড়বে একে অপরের সাথে। টুর্নামেন্ট আকর্ষণীয় করতে খেলা হবে T20 ফরম্যাটে। শুধু পুরুষ নয়, নারী ক্রিকেটারদের জন্যও আলাদা করে টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
ম্যাকনেইসি এই আইডিয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের সময় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কাছে প্রথমেই প্রস্তাব তুলে ধরেন তিনি। যদিও সাম্প্রতিক আলোচনায় ইসিবি অংশ নেয়নি, তবুও ম্যাকনেইসির আত্মবিশ্বাস অটুট। এই টুর্নামেন্ট নিয়ে তার মনে গভীর আবেগ রয়েছে। আলোচনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে তিনি নিশ্চিত এটা সত্যি হবে। আগামী কয়েক মাসের মধ্যেই ফরম্যাট এবং বিস্তারিত পরিকল্পনা ঘোষণা হতে পারে। ব্রডকাস্টারদের আকৃষ্ট করতে পারলে এমন ইভেন্ট ইউরোপের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও তার বিশ্বাস। এদিকে ক্রিকেট আয়ারল্যান্ড আরও একটা বড় পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি তারা এমিরেটস ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। এই চুক্তির ফলে আয়ারল্যান্ডের জাতীয় দল নিয়মিত সাদা বলের সিরিজ খেলবে সংযুক্ত আরব আমিরাত ও নেপালের বিপক্ষে। এছাড়াও 2026-27 মৌসুম থেকে আইএল টি-20 লিগের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত একজন আইরিশ খেলোয়াড় দলে নেওয়ারও চুক্তি হয়েছে। ইউরো নেশনস কাপ যদি সত্যিই মাঠে গড়ায়, তাহলে ক্রিকেটের ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত হবে। ইউরোপের ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় রয়েছেন সেই দিনের, যেদিন তাদের মহাদেশও ফুটবলের মতো ক্রিকেটের মহা উৎসবে মেতে উঠবে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। পেলে, মারাদোনা, মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোরা শতাব্দীর সেরা, কিন্তু ফুটবলের ইতিহাসে এমন অনেক কিংবদন্তি আছেন যারা ট্রফি তো ঠিকই জিতেছেন কিন্তু যথেষ্ট খ্যাতি পাননি। আন্দ্রেস ইনিয়েস্তা, ক্লদিও মাকালেলে, পাওলো মালদিনি, জাভি হার্নান্দেজ, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, এরা সবাই তার জলজ্যান্ত উদাহরণ। পেলে, মারাদোনা, মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো শতাব্দী সেরা, এমন আরও অনেক ফুটবলার আছেন যারা পায়ের জাদুতে, পার্সোনালিটিতে আর সোশ্যাল ইম্প্যাক্টে জীবনভর থেকে গেছেন আলোচনার কেন্দ্রে, পেয়েছেন দুনিয়া জোড়া খ্যাতি, হয়েছেন কিংবদন্তির কিংবদন্তি। আবার এমন কিছু খেলোয়াড় আছেন যাদের নীরব অবদানে ঋদ্ধ হয়েছে ফুটবল, জিতেছেন ক্যারিয়ারের সম্ভাব্য সব ট্রফি, হয়ে উঠেছেন একটা যুগের নির্ধারক। তবুও কোনো এক অজানা কারণে ঠিক যে পরিমাণ তারকা খ্যাতি পাওয়ার কথা ছিল সেটা পাননি। তারা প্রাপ্যের চেয়ে পেয়েছেন অনেক কম, দিয়েছেন ঢের বেশি। যেমন স্প্যানিশ লিজেন্ড আন্দ্রেস ইনিয়েস্তা ছিলেন সময়ের সেরা মিডফিল্ডার, বার্সেলোনা আর স্পেনের মিডফিল্ড আর্কিটেক্ট। 2010 বিশ্বকাপের ফাইনালে ইনিয়েস্তার একমাত্র গোলে ট্রফি জেতে স্পেন। খেলার ধরনে তিনি ছিলেন কুল অ্যান্ড কাম, দুর্দান্ত পেস, অসাধারণ ড্রিবলিং, গুড অ্যান্টিসিপেশন আর হাই কোয়ালিটি ভিশন আর ক্লিনিক্যাল ফিনিশে তিনি ছিলেন আ ট্রু লিডার ইনফিল্ড। তার স্কিলের সবটুকু গল্প সবসময় শিরোনামে আসেনি, আদতে তিনি ছিলেন ম্যাচ ডিসাইডার। ক্লদিও মাকালেলে তেমনই আরেকজন। তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে মডার্ন ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাকে নতুনভাবে চিনিয়েছেন। মাকালেলে আর ডিফেন্সিভ মিডফিল্ড একে অপরের সমর্থক হয়ে উঠেছিল। গোলের হিসাব আর কালারফুল পার্সোনালিটির নিক্তির মাপে সবসময় ঢাকা পড়ে গেছে এই ফ্রেঞ্চ লেজেন্ডের অবদান। পাওলো মালদিনি ইতালিয়ান ফুটবলের মহাতারকা, বিশ্বজুড়ে সম্মানিত হলেও এই ডিফেন্ডার কি যথেষ্ট গুরুত্ব পেয়েছেন? ক্যারিয়ারের পুরোটা সময় খেলেছেন এসি মিলানে। প্রতিপক্ষ অ্যাটাকারদের সিন্দাবাদের ভূত বানিয়ে রক্ষণে এক অনন্য উদাহরণ গড়েছেন। তবে ডিফেন্ডাররা তো আর ফরওয়ার্ডদের মতো লাইমলাইটের আলো পান না। জাভি হার্নান্দেজ ইনিয়েস্তার টিমমেট, বার্সেলোনার নিউক্লিয়াস, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার। মাঝ মাঠে ছিল তার একচ্ছত্র আধিপত্য। ফুটবল পায়ে তার জাদুতে বুঁদ হয়েছিল একটা জেনারেশন। স্পেন আর বার্সেলোনার মিডফিল্ড মায়াস্তো, একজন কমপ্লিট ফুটবলার, ট্রু জেন্টলম্যান। বিশ্বকাপ সহ দুনিয়ার এমন কোনো ট্রফি আছে যাতে তার হাত পড়েনি, যে ট্রফি জেতাতে তার কোনো অবদান নেই? কিন্তু জাভি তার অবদানের তুলনায় স্বীকৃতি পেয়েছেন অনেক কম। অবশ্যই গ্যাব্রিয়েল বাতিস্তুতার কথা ভুলে গেলে চলবে না। তিনি ছিলেন কমপ্লিট এক স্ট্রাইকার। ক্লাব আর আর্জেন্টিনার হয়ে ধারাবাহিক পারফরমেন্স দিয়েছেন, কিন্তু তবুও অনেক সময় সমসাময়িকদের মতো বিশ্বব্যাপী প্রশংসা পাননি। অনেক সময় খ্যাতির খাতায় সেরাদের নাম থাকে না, তবে তারা নীরব, ধারাবাহিক আর গভীর প্রভাবশালী হয়ে গেড়ে বসেন প্রকৃত ফুটবল প্রেমীদের মনে। তাদের অবদান হয়ে থাকে চির অমলিন। ডায়ানা জারিন, স্টার নিউজ। দর্শক, খেলা থামবে না, থামবে না খবরও, থামবে না আজকে ঈদের আনন্দ। কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের, কিন্তু আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।